আমরা আগের ক্লাসে পড়েছিলাম কি সেলের অনেক কিছু শেপ হতে পারে। কিছু সেল রাউন্ড হতে পারে, কিছু সেল আবার লম্বা বা ইলংগেটেড হতে পারে, আর কিছু সেল স্পিন্ডল শেপের হতে পারে। তো রাউন্ড ইলংগেটেড গুলো কোনটা ছিল? আরবিসি ছিল। এগুলো কোনটা ছিল? ইলংগেটেড নিউরনস ছিল। আর এগুলো স্পিন্ডল শেপ বলতে যেটা উপরে আর নিচের দিক থেকে একটু পয়েন্টেড থাকবে, আর এর বডিটা একটু মোটা থাকবে। তো এই টাইপের সেলগুলোর নাম কি ছিল? মাসল সেলসে এই স্পিন্ডল শেপটা প্রেজেন্ট আছে। তো আমরা বুঝে নিলাম কি সেল হচ্ছে খালি একটাই শেপের হয় না, বিভিন্ন সাইজ হতে পারে, বিভিন্ন শেপ হতে পারে। ওকে। তারপরে আমরা কি পড়েছিলাম কি সেলের কম্পোজিশনটা কি হয়, তাই তো? তো সেলের বাইরের যে লেয়ারটা থাকে ওটাকে বলি আমরা কি? প্লাজমা প্লাজমা মেমব্রেন বলি। তারপরে ভেতরে যে ডেন্স সাবস্টেন্সটা থাকে সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। আর এই যে জেলি লাইক সাবস্টেন্স এখানে প্রেজেন্ট আছে এগুলোকে আমরা সাইটোপ্লাজম বলি। তো এটা ক্লাস 8এও ছিল, এটা খুবই সিম্পল। তো এটা হচ্ছে বেসিক্যালি কম্পোজিশন অফ সেল। এটা তো হচ্ছে অ্যানিমাল সেল। প্লান্ট সেলের সময় আরেকটা জিনিস কি থাকে? এটা প্লাজমা মেমব্রেন রইলো, এখানে নিউক্লিয়াস রইলো, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এখন আরেকটা প্রোটেক্টিভ লেয়ার প্লান্ট সেলের মধ্যে থাকে, যেটার নামটা কি? যেটা হলো সেল ওয়াল। যে এটাই একটা ডিফারেন্স কি প্লান্ট সেলের মধ্যে তোমার সেল ওয়াল আছে, অ্যানিমাল সেলের মধ্যে তোমার সেল ওয়াল প্রেজেন্ট নেই। আরও চ্যাপ্টারটা যত এগোবে তখন আমরা আরও ডিফারেন্স পাবো প্লান্ট আর অ্যানিমাল সেলসের মধ্যে। এখন এটাই মনে রাখো কি প্লান্ট সেলের মধ্যে সেল ওয়াল প্রেজেন্ট আছে আর অ্যানিমাল সেলের মধ্যে সেল ওয়াল প্রেজেন্ট নেই। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হলো অসমোসিস আর ডিফিউশনের। তো ডিফিউশনে কি হয় আর অসমোসিসের মধ্যে কি হয়? তো ডিফিউশনের মধ্যে সাপোজ এটা তো তোমার প্লাজমা মেমব্রেন, এখানে ওয়াটার প্রেজেন্ট থাকতে পারে, কোনো গ্যাস প্রেজেন্ট থাকতে পারে, সাপোজ O2 প্রেজেন্ট থাকলো, কিছু অন্য গ্যাস থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে। তো এই কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস আর O2 একটা গ্যাস আর ওয়াটারটা একটা লিকুইড। তো এই সেল মেমব্রেনই হচ্ছে ওই সাবস্টেন্সটা যেটা বাইরের থেকে কোনো জিনিস সেলের ভেতরে ঢুকছে কিনা ওটা অ্যালাউ করবে। তো যখনই কোনো গ্যাস কোনো সেলের ভেতরে মানে ঢুকবে থ্রু প্লাজমা মেমব্রেন, ওটা হচ্ছে বাই ডিফিউশন ঢুকবে। তো কোনো গ্যাস সেলের ভেতরে বাই ডিফিউশন ঢুকলো। বাট ওয়াটারটা কি হয় কোনো সেলের ভেতরে যখনই ঢোকে তখন ওটা ডিফিউশনের থ্রু ঢোকে না, ওটা অসমোসিসের থ্রু ঢোকে। ঠিক আছে? তো কোনো লিকুইড বা ওয়াটার সেলের ভেতরে বাই অসমোসিস ঢুকবে, আর কোনো গ্যাস টাইপের যে জিনিসগুলো ওটা সেলের ভেতরে বাই ডিফিউশন ঢুকবে। তো আমাদের প্রথম কোশ্চেনটাই হচ্ছে হাউ ডাজ সাবস্টেন্স লাইক CO2 অ্যান্ড ওয়াটার মুভস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। তো CO2টা কি? একটা গ্যাস। ওয়াটার তো আমরা জানি লিকুইড। তো CO2 এখনই বোঝানো হলো গ্যাস কি করে ঢুকবে সেলের ভেতরে? থ্রু ডিফিউশন ঢুকবে। তো ডিফিউশনের থ্রু গ্যাস ভেতরে ঢুকবে। আর ওয়াটার কি করে ঢুকবে? থ্রু অসমোসিস সেলের ভেতরে ঢুকবে। এখন এই প্রসেস অফ অসমোসিসটা তিনটে টাইপের হয়। তো ওটাকে বোঝার জন্য দুটো কনসেপ্ট আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে? তো প্রথম কনসেপ্টটা হলো কি যে কোনো সলিউশন কি দিয়ে তৈরি হয়? তো সলিউশনটা কি দিয়ে তৈরি? সলিউশন ইজ মেড আপ অফ তো সলিউশন ইজ মেড আপ অফ সলিউট অ্যান্ড সলভেন্ট। এখন ফর এক্সাম্পল একটা সলিউশন সুগার ওয়াটার সলিউশন। তো সুগার ওয়াটার সলিউশনের মধ্যে কি আছে? সুগার আছে আর ওয়াটার আছে। এখন সুগার ওয়াটার সলিউশনের মধ্যে কোনটা কম কোয়ান্টিটিতে আছে? অবভিয়াসলি সুগারটা কম কোয়ান্টিটিতে থাকবে।
তো সুগার হচ্ছে সুগার ওয়াটার সলিউশনের সময় ওটা হচ্ছে একটা সলিউট, মানে যেটা কম কোয়ান্টিটিতে আছে। আর সিমিলারলি সুগার ওয়াটার সলিউশনে কোনটা বেশি কোয়ান্টিটিতে থাকবে? ওয়াটার থাকবে। তো ওয়াটারটা হচ্ছে তোমার সলভেন্ট। অলরাইট, তো এটা বোঝা গেল, যেটা কম কোয়ান্টিটিতে থাকবে ওটা হচ্ছে সলিউট, আর যেটা বেশি কোয়ান্টিটিতে থাকবে ওটা হচ্ছে তোমার সলভেন্ট। তারপরে আমাদের নেক্সট কনসেপ্টটা হচ্ছে ওয়াটার কোথা থেকে কোথায় মুভ করবে। তো ওয়াটারটা তোমার অলওয়েজ ইট মুভস ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। এটাকে বোঝার জন্য একটা এক্সাম্পল কনসিডার করো। এটা একটা কন্টেনার, ঠিক আছে? এখন এই কন্টেনারটার মধ্যে সাপোজ এই দিকে কন্টেনারটার মধ্যে জলটা এতটা ফিল্ড আপ আছে, আর এই দিকটার মধ্যে একটু কম আছে। তো ওয়াটারটা কোন দিক থেকে কোন দিক থেকে যাবে? অবভিয়াসলি এই দিক থেকে এই দিকে গিয়ে এর নিজের লেভেলটা পুরো সমান করার চেষ্টা করবে। তো এটার মধ্যে বেসিক্যালি কি হলো, ওয়াটারটা হচ্ছে তোমার ফ্লো করছে, ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তো সলিউট আর সলভেন্ট মনে থাকলো, সলিউট হচ্ছে যেটা কম কোয়ান্টিটিতে প্রেজেন্ট, আর সলভেন্ট যেটা বেশি কোয়ান্টিটিতে প্রেজেন্ট। আর ওয়াটারের ডাইরেকশন অফ ফ্লোটা কেমন? হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। এখন সেলের মধ্যে অসমোসিসের যে প্রসেসটা, মানে জল বাইরের থেকে ভেতরে যে ঢোকার প্রসেসটা, ওটা হচ্ছে তিনটে টাইপের হয়। একটা হচ্ছে হাইপোটনিক, তারপরে হচ্ছে আইসোটনিক, আর একটা হচ্ছে হাইপারটনিক। তো হাইপো এই কথাটার মানে হিপোপটামাসের সাথে তুমি রিলেট করতে পারো। হিপোপটামাস কি হয়? খুব মোটা হয়। তো হাইপোটনিকের সময় কি হবে, কি সেলটা ফুলে যাবে। হিপোপটামাস যেরকম মোটা হয়, সেলটা হচ্ছে মোটা হয়ে যাবে। আই আর এটা ঠিক অপোজিটটা হচ্ছে হাইপারটনিক। হাইপারটনিকটা হচ্ছে ওই সিচুয়েশন যখন সেলটা ছোট হয়ে যাবে। তো হাইপোটনিকের সময় মোটা হচ্ছে, হাইপারটনিকের সময় সেলটা ছোট হয়ে যাচ্ছে। আর আইসোটনিক হচ্ছে ওর ঠিক মাঝখানে, ওর কিছুই মানে হচ্ছে না, না ওটা ছোট হবে না ওটা বড় হবে, মানে ওর সাইজটা যেমন ছিল ওরকমই রয়ে যাবে। তো একটা একটা করে বুঝবো কি হাইপোটনিক, আইসোটনিক আর হাইপোটনিকটা হচ্ছে কেন। তা হাইপোটনিকের সময় কি হয়, কি এটা সাপোজ একটা সেল, তো সেলের ভেতরে নিউক্লিয়াস আছে অবভিয়াসলি, আর এটার বাইরে যখন ওয়াটারের কনসেন্ট্রেশনটা খুব বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো তখন কি করবে, ওয়াটারটা আমরা পড়েছি কি ইট মুভস ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তো সেলের ভেতরে ওয়াটারের কনসেন্ট্রেশনটা খুব লো আছে, আর সেলের বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশনটা খুব হাই আছে। তো ওয়াটার কি করবে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভ করবে। আর এটা যখনই হবে তখন সেলটা হচ্ছে ফুলে যাবে। তার মানে কি আগে সেলটার সাইজ এটা ছিল, আর ওটা ফুলে গিয়ে এতটা বড় হয়ে গেল, হলো। এখন খালি ওয়াটার ছাড়া আর একটা সিচুয়েশন আছে যখন সেলটা হচ্ছে ফুলে যায়। এটা তোমার সেলের মধ্যে নিউক্লিয়াস আছে। এখন সেলের বাইরে যখন সলিউটের কনসেন্ট্রেশনটা খুব লো থাকে, আর আমরা কি পড়েছি, সলিউট মানে যেটা একটা সলিউশনের মধ্যে কম কোয়ান্টিটিতে প্রেজেন্ট থাকে। তো এখানে সাপোজ একটা সুগার ওয়াটার সলিউশন দেওয়া আছে, আর এখানে সুগারের কনসেন্ট্রেশনটা হচ্ছে লো। এখন সুগারের কনসেন্ট্রেশন খুব লো থাকলে কি হবে, ওয়াটারের কনসেন্ট্রেশনটা হাই থাকবে অবভিয়াসলি। একটা সলিউশনের মধ্যে আইদার সলিউটের কনসেন্ট্রেশন লো থাকতে পারে, না হলে সলভেন্টের। তো সলভেন্ট মানে ওয়াটার, ওটার কনসেন্ট্রেশন তো হাই, আর সলিউটের কনসেন্ট্রেশন হচ্ছে লো। তো এই সিচুয়েশনটার মধ্যেও ওয়াটার উড মুভ ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তো সেলের ভেতরে তো কনসেন্ট্রেশন কমই আছে, তো ওয়াটারটা বাইরের থেকে ভেতরে ঢুকে যাবে, আর এই সেলটার সাইজটা বড় হয়ে যাবে। এটার লিভিং এক্সাম্পল আমরা কি দেখতে পারি, যখন আমরা কিশমিশকে ওয়াটারে ভিজিয়ে দিই, তো তখন কিছুক্ষণ পরে কি হয়, কিশমিশটা ফুলে যায়। তার মানে কি বাইরে যে জলটা ছিল ওটা সেলের ভেতরে ঢুকে গেল আর ওটাকে ফুলিয়ে দিল। তো ওই সিচুয়েশনটা হচ্ছে হাইপোটনিকের সিচুয়েশন।
এখন আইসোটনিকে কি হয়, এটা তোমার সেলের মধ্যে নিউক্লিয়াস আছে। এখন সেলের মধ্যে যেই কোয়ান্টিটির H2O আছে মানে ওয়াটার আছে, বাইরেও সেই কনসেন্ট্রেশনেরই H2O আছে মানে ওয়াটার আছে। তো এটার থেকে যত জল বাইরে বেরোবে ততই জল আবার ভেতরেও ঢুকে যাবে, আলটিমেটলি এর সাইজটা ইনক্রিজ হবে না। তো ইট লুজেস ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাজ ইট গেইনস। তো এই সিচুয়েশনের মধ্যে এই সেলটার সাইজটা হচ্ছে যেরম ছিল সেরমই রয়ে যাবে। এখন হাইপারটনিকের সময় কি হয়, ঠিক হাইপোটনিকের অপোজিটটা হয়। তো এটা তোমার সেলের মধ্যে নিউক্লিয়াস। তো হাইপারটনিকে বাইরে যে ওয়াটারের কনসেন্ট্রেশনটা আছে ওটা খুব লো থাকবে, আর সেলের ভেতরে হাই থাকবে। তো আমরা জানি কি ওয়াটার কোথা থেকে কোথায় মুভ করবে, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তো সেলের ভেতরে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, বাইরে খুব লো, তো সেলের ভেতর থেকে ওয়াটারটা বাইরে চলে যাবে। অলরাইট। এছাড়া আরেকটা সিচুয়েশন আছে কি সেলের বাইরে সলিউটের কনসেন্ট্রেশন খুব হাই। সাপোজ এখানে সুগার ওয়াটার সলিউশন, তো সুগারের কনসেন্ট্রেশনটা খুব হাই। তো তখনও কি হবে, ওয়াটারের কনসেন্ট্রেশন সেলের ভেতরে তো খুব বেশিই আছে, আর সেলের বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশনটা খুব লো আছে। তো তখনও সেলের ভেতর থেকে জলটা বাইরে বেরিয়ে যাবে। তো এই সিচুয়েশনে কি হয়, সেলের অ্যাকচুয়াল সাইজ যেটা থাকে ওটার থেকে সেলের সাইজটা খুব ছোট হয়ে যায়। ঠিক আছে। তো এটা হচ্ছে হাইপারটনিক সলিউশনের এক্সাম্পল বা কনসেপ্ট। তো এই অসমোসিস অবধি আমরা জিনিসটাকে কভার করে নিয়েছি। তারপরের কোশ্চেনটা হচ্ছে ডিসক্রাইব দ্য প্রসেস অফ শ্রিঙ্কিং অফ সেল অন বিং পুট অন আ স্ট্রং সল্ট সলিউশন। তো স্ট্রং সল্ট সলিউশন মানেটা কি, সল্টের যে কনসেন্ট্রেশনটা ওটা খুব বেশি আছে। তো এটা ধরা যাক তোমার সেল। তো সেলের বাইরে সল্টের যে কনসেন্ট্রেশন ওটা খুব বেশি আছে, আর ওয়াটারের কি কম আছে। তো সেই সময় কি হবে, সেলের ভেতরে যে ওয়াটারটা আছে, মানে ওয়াটারের হাই কনসেন্ট্রেশন কোথায়, বাইরে তো নেই, তো সেলের ভেতরে আছে। তো সেলের থেকে জলটা বাইরে বেরিয়ে যাবে, আর আলটিমেটলি কি হবে, সেলের সাইজটা ছোট হয়ে যাবে। তো ওটাই লেখা হয়েছে অ্যান্সারে কি দ্য কনসেন্ট্রেশন অফ ওয়াটার আউটসাইড দ্য সেল ইজ গ্রেটার, inside the cell is greater. By osmosis, water moves out and causes shrinking. তার পরের কোশ্চেনটা হলো কি what happens when methyl blue stain is added to human cheek cell। এখন দেখো, সেলের কোনো কালার তো হয় না, তো তার জন্য কি হয় কি মিথাইল স্টেন একটা মানে ব্লু কালারের একটা লিকুইড হয়, যেমন কি ওই হোয়াইট ক্লোথসের মধ্যে আমরা যে উজ্জ্বলাটা দিই না, যাতে ওটার কালারটা একটু এনহান্স হয়ে যায়। তো ওরকম টাইপেরই একটা নেভি ব্লু কালারের একটা লিকুইড হয়, যেটা মাইক্রোস্কোপে দেখার আগে সেলের মধ্যে ড্রপ করে দেওয়া হয়। তাতে কি হয় কি মাইক্রোস্কোপের ভেতরে সেলটাকে খুব ভালো করে দেখা যেতে পারে। তো তখন বলেছে কি মিথাইল ব্লুকে যদি আমরা হিউম্যান চিক সেলের মধ্যে দিই তো তখন কি হবে সেটা জিজ্ঞেস করেছে। এখন দেখো, মিথাইল ব্লু হচ্ছে এমন একটা লিকুইড যে হচ্ছে যার অ্যাফিনিটিটা টুয়ার্ডস ডিএনএ অ্যান্ড আরএনএ খুব বেশি থাকে। এই কথাটার মানেটা কি, এখন এটা একটা সেলের ভেতরে নিউক্লিয়াস আছে। এখন নিউক্লিয়াসের ভেতরে কি আছে, ডিএনএ, আরএনএ আছে, আরএনএ, জিনসও প্রেজেন্ট থাকে। বেসিক্যালি এগুলো কিছুই নয়, ইনফরমেশন কি, মানে ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন যেটা তোমার বডির মধ্যে থাকে। তো ডিএনএ, জিন এগুলো কি করে কি তোমার প্যারেন্টসের থেকে কিছু ইনফরমেশন তোমার বডির মধ্যে নিয়ে আসে। ফর এক্সাম্পল, তোমার পেরেন্টসের যদি কার্লি হেয়ার হয়ে থাকে তো তোমারও চান্সেস আছে কি তোমার চুলটাও কার্লি হবে। তো এই ইনফরমেশনটা কোথার থেকে এলো, বাই ডিএনএ বা জিনের থেকে আসলো। এখন ওই কনসেপ্টটা আমরা পরে পড়বো। এখানে জিজ্ঞেস করেছে কি মিথাইল ব্লুকে যদি আমি চিক সেলে দিয়ে দিই তাহলে কি হয়। তো আমি কি বললাম এখনই কি মিথাইল ব্লু হচ্ছে ডিএনএ আর আরএনএ কে খুব পছন্দ করে, আর
এটাকেই ওখানে লেখা আছে কি ইটস অ্যাফিনিটি টুয়ার্ডস ডিএনএ অ্যান্ড আরএনএ ইজ মোর। তো মিথাইল ব্লু ডিএনএ আর আরএনএ কে খুব পছন্দ করে। তো তখন কি হবে, এই সেলের ভেতরে যে ডিএনএ আর আরএনএ থাকবে, মিথাইল ব্লু ওটাকে সাইডে সাইডে নিয়ে চলে যাবে। ঠিক আছে, মানে মাঝখানে রাখবে না, মিথাইল ব্লু ওটাকে সাইডে সাইডে নিয়ে চলে যাবে। আর তোমার ভেতরের যে নিউক্লিয়াসটা ওটা খুব প্রমিনেন্টলি তুমি মাইক্রোস্কোপে দেখতে পারবে। এখনই একটা ছবি তোমাদেরকে দেখাবো, তো তোমাদের ইজি হবে বুঝতে।